আচ্ছা, এখন আমরা 53 নাম্বার ম্যাথটা দেখি। এই ম্যাথটাতে বলছে যে একটা পার্টিকেল সেটা একটা বৃত্তাকার পথে ঘুরছে, যার ব্যাসার্ধ হচ্ছে এ। সো একটা সার্কুলার পাথ, রেডিয়াস হচ্ছে এ। আর সেখানে তার যে আকর্ষণীয় বিভব সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই টু আর স্কোয়ার। সো মুভিং ইন আ সার্কুলার পাথ আন্ডার দ্য অ্যাকশন অফ অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স ইউ ইজ ইকুয়াল টু মাইনাস কে ডিভাইডেড বাই টু আর স্কোয়ার। কোশ্চেন হচ্ছে তাহলে ওর টোটাল এনার্জি কত। তো আমরা জানি যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স এটা ইজ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, মানে সংরক্ষণশীল বল যে কাজ করে সেটাই হচ্ছে ওর বিভব শক্তির পরিবর্তনের নেগেটিভ। অ্যান্ড আমরা এই ডিডাব্লিউ কে লিখতে পারি এফ ডট ডিআর। এফ ডট ডিআর, তো এটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস ডিইউ, মাইনাস ডিইউ। আর এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে এফ এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আহ, এই এফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিডিআর অফ ইউ, মাইনাস ডিডিআর অফ ইউ। তো আমরা এখান থেকে বলটা বের করতে পারি যে মাইনাস ডিডিআর অফ মাইনাস কে বাই টু আর স্কোয়ার, ইউ এর মান। সো এখান থেকে আসে কে বাই টু, আর ডিডিআর অফ ওয়ান বাই আর স্কোয়ার হচ্ছে মাইনাস টু ডিভাইডেড বাই আর কিউব। সো এটা কাটা, এখান থেকে আমরা পাই মাইনাস কে ডিভাইডেড বাই আর কিউব। ওকে, সো এইটা হচ্ছে ওর উপর ক্রিয়াশীল বল। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই বলটাই যেহেতু ও বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বলটাই কিন্তু ওর উপর কেন্দ্রমুখী বল। সো আমরা যদি বৃত্তাকার পথটা এইভাবে চিন্তা করি যে এরকম এ ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ আছে, যার ব্যাসার্ধ হচ্ছে এ। এখন তাহলে এখানে যে কেন্দ্রমুখী বলটা কাজ করতেছে এদিকে, সেটাই কিন্তু আমাদের এই এফ। এখন কেন্দ্র থেকে এ দূরত্বে এই বলের মান কত হবে, তো সেটা হবে মাইনাস কে বাই এ কিউব। এখানে মাইনাসটা কিন্তু জাস্ট ডিরেকশন বোঝাচ্ছে যে এটা আর এর বিপরীত দিকে। তো এটা হচ্ছে তাহলে কেন্দ্রমুখী বলের মান। আর এটা সমান আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ, যেহেতু ব্যাসার্ধ হচ্ছে এ। আমরা এখান থেকে এম ভি মানে হাফ এম ভি স্কোয়ার মানে ওর গতিশক্তির মান বের করতে পারবো যে হাফ এম ভি স্কোয়ার সমান হাফ কে বাই এ স্কোয়ার। এটা হচ্ছে তাহলে ওর গতিশক্তি। তাহলে মোট শক্তি যেটা হবে, আমরা তাহলে বলতে পারি যে মোট শক্তি যেটা হবে, টোটাল এনার্জি, সেটা হবে এই বৃত্তপথে ঘোরার জন্য ওর বিভব শক্তি প্লাস গতিশক্তি। সো বিভব শক্তিটা হচ্ছে মাইনাস কে ডিভাইডেড বাই টু আর স্কোয়ার, এখানে হবে টু এ স্কোয়ার, আর প্লাস কে হচ্ছে কে ডিভাইডেড বাই টু এ স্কোয়ার। সো এখান থেকে আমরা পাই আহ, মোট শক্তিটা দেখা যাচ্ছে যে মোট শক্তিটা হচ্ছে নেগেটিভ। মোট শক্তিটা হচ্ছে জিরো। সো এই কণাটার মোট শক্তি হবে জিরো। আচ্ছা, এবার 54 নাম্বার ম্যাথটা দেখি। এখানে বলছে যে একটা 5 কেজি ভরের একটা ব্লক আছে যেটা একটা ভার্টিক্যাল স্প্রিং এ ঝুলানো। আর এই ব্লকটার ওয়েটের কারণে স্প্রিংটা হচ্ছে তার ন্যাচারাল লেন্থ থেকে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার এক্সটেন্ডেড অবস্থায় আছে। এখন সাডেনলি এই ব্লকটাকে নিচ থেকে একটা ইম্পালস দিয়ে, একটা সাডেন ইম্পালস দিয়ে, একটা শার্প ইম্পালস দিয়ে উপরের দিকে 2 মিটার পার ভেলোসিটি দেওয়া হয়, মানে জোরে বাড়ি মারা হয়, এর জন্য এটা উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি পায়। তো কোশ্চেন হচ্ছে এটা ম্যাক্সিমাম কত হাইটে উঠবে, এটা ম্যাক্সিমাম কত হাইটে উঠবে। সো এই ধরনের কোয়েশ্চেন আমরা খুব সহজেই এনার্জি কনজারভেশন দিয়ে করতে পারি। সো লেটস সে এই ব্লকটা শুরুতে যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড। ওকে, সেটাই হচ্ছে আমার গ্রাউন্ড, যেখানে যেটার জন্য আমরা পোটেনশিয়াল এনার্জি লিখবো জিরো। আচ্ছা, আচ্ছা, সো এখন আমরা কিভাবে তাহলে ম্যাক্স হাইটটা বের করব। আমরা চিন্তা করি যে যখন ও গ্রাউন্ডে আছে তখন আহ, এইখানে আমরা টোটাল এনার্জি কত লিখতে পারি, মানে এই স্প্রিং ব্লক সিস্টেমটা, স্প্রিং ব্লক অ্যান্ড আর্থ সিস্টেমটা। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি লিখবো জিরো, গ্রাউন্ডে যেহেতু অবজেক্টটা আছে, এটাকে আমরা গ্রাউন্ড ধরছি, জিরো। আর এই ব্লকটার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এম হচ্ছে 5 কেজি।
আর স্প্রিংটা তখন এই যে ওর ইলংগেশন বা যতটুকু লম্বা হয়ে আছে স্প্রিং এর মধ্যে তখন হাফ কে ই স্কোয়ার অ্যামাউন্ট অফ এনার্জি আছে। এখন লেটস সে এইখান থেকে এরকম ধাক্কা দেওয়ার পর অবজেক্টটা এইরকম একটা হাইটে উঠে। অবজেক্টটা লেটস সে যে হাইটে উঠে যায় সেটা হচ্ছে লেটস সে এইরকম ছবিতে আমি যেভাবে আঁকলাম এই পর্যন্ত উঠে গেছে, এখানে আছে। আর আমরা এটাও অ্যাজিউম করলাম যে হচ্ছে এটা যত হাইটে উঠছে সেই মানে যেখানে উঠছে ফাইনালি গিয়ে সেটা আমাদের স্প্রিং এর যে ন্যাচারাল লেন্থ সেই লেন্থ থেকে এক্স হাইট উপরে, এক্স হাইট উপরে। সো তাহলে আমরা বলতে পারি যে ফাইনালি যখন ব্লকটা ওখানে গেছে ম্যাক্সিমাম যে হাইটে উঠছে সেইখানে যাওয়ার পর আমাদের স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আর যেহেতু এই ম্যাক্সিমাম এই পর্যন্তই উঠছে এরপর আর উঠে নাই, সো ব্লকটার কাইনেটিক এনার্জি তখন জিরো। বাট ব্লকটা তখন আমাদের এই গ্রাউন্ড থেকে টোটাল ই প্লাস এক্স হাইট উপরে, এই আগে ছিল ই হাইট ই পরিমাণ নিচে, এখন এক্স পরিমাণ উপরে, সো টোটাল ই প্লাস এক্স পরিমাণ উপরে। সো ব্লকটা আমরা তাহলে পোটেনশিয়াল এনার্জি লিখতে পারি এম জি ই প্লাস এক্স। তো এখন আমরা এখান থেকে সলভ করে এক্স এর মান বের করার ট্রাই করি। সো হাফ এম হচ্ছে 5, ইউ হচ্ছে 2 স্কোয়ার প্লাস হাফ আমাদের স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু ই স্কোয়ার, হাফ কে ই স্কোয়ার, কে ই স্কোয়ার ইকুয়ালস হাফ কে এক্স স্কোয়ার। আর এই পাশে আছে হচ্ছে এম জি ই প্লাস এম জি এক্স। আচ্ছা, আমি বাকি ভ্যালুগুলো বসাই নাই বিকজ আরেকটা সিম্পলিফিকেশন করা যায়। যেহেতু এইখানে এই অবস্থায় আসে মানে ব্লকটা ঝুলে দেওয়ার পর এতটুকু লম্বা হয়ে যায়, এখানে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়। এই অবস্থায় কিন্তু ব্লককে নিচের দিকে আর্থ টানতেছে এমজি বলে, আর উপরের দিকে স্প্রিং টানতেছে কে ই ফোর্সে। সো এমজি ইকুয়ালস কিন্তু কে, এমজি কিন্তু কে এর সমান। সো আমরা তাহলে যেটা বলতে পারি এমজি যদি কে এর সমান হয়, যদি কে এর সমান হয় তাহলে এই এমজির পরিবর্তে আমরা কে ই মানে এমজি এর পরিবর্তে কে ই স্কোয়ার লিখতে পারি, রাইট? আর আরেকটা কাজ যেটা করতে পারি যে আমরা এই এমজির পরিবর্তেও কে ই লিখতে পারি, এমজির পরিবর্তেও কে ই লিখতে পারি। সো এখন আমরা কে কিভাবে পাবো, আমাদের এক্স বের করা টার্গেট, কে কিভাবে পাবো? সো কে বের করার জন্য এই ইকুয়েশনটাই আমরা ইউজ করি যে এম হচ্ছে 5, জি হচ্ছে 10 অ্যাকর্ডিং টু কোশ্চেন, কে আর ই হচ্ছে 0.1। সো ডিভাইড করে দিলে এটা আসে 100। সো কে এর ভ্যালু আসে 500 নিউটনস পার মিটার, এর ভ্যালু হচ্ছে 500 নিউটনস পার মিটার। এখন এই ভ্যালুটা এখানে বসাবো এন্ড দেন আমরা সলভ করব ফর এক্স। আমাদের টার্গেট হচ্ছে টু সলভ ইট ফর এক্স। সো আমি একটু এখানে আমাদের ক্যালকুলেটরটা নিয়ে আসি, একটু ওয়েট। সো ক্যালকুলেটরটা ওপেন করি। ওকে, সো আমরা ক্যালকুলেটর এই ইকুয়েশনটা সলভ করব যে হাফ হাফ এম হচ্ছে 5, 2 স্কোয়ার প্লাস হাফ কে হচ্ছে 500, সো 500 ই হচ্ছে 0.1 তার স্কোয়ার ইকুয়ালস হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে হচ্ছে 500 আর এক্স হচ্ছে বের করব প্লাস কে ই স্কোয়ার। সো কে হচ্ছে अगेन 500, ই হচ্ছে 0.1 তার স্কোয়ার প্লাস কে ই এক্স, কে হচ্ছে 500, ই হচ্ছে 0.1, এক্স আমরা বের করতে চাই। সো এখন আমরা দেখি যে এটা কত আসে। লেটস সি, সো 0.1 আসছে। সো এক্স এর মান হচ্ছে 0.1 মিটার। আর আমরা যদি দেখি অন্য কোনো সলিউশন আছে কিনা এখানে,
এটা মাইনাস সলিউশন আছে। সো সেটা কিন্তু আমাদের জন্য ভ্যালিড না, বিকজ মাইনাস সলিউশনটা মিন করে যে এক্স তো আমরা এদিকে ধরছি, সো মাইনাসটা মিন করে এদিকে হবে, সো এদিকে 0.3 সেটা কিন্তু আসলে এইটার থেকেও নিচে হয়ে যায়, সো এটা হবে না। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে 0.1 মিটার। আচ্ছা, এবার সিমিলার আরেকটা ম্যাথ 55 নাম্বার ম্যাথটা দেখা যায়। তো একটা বলা আছে যে একটা ভার্টিক্যাল স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 100 নিউটনস পার মিটার। তো তার উপর একটা ব্লক রাখা আছে 250 গ্রাম। তো ব্লকের ওয়েটের কারণে স্প্রিংটা একটু কম্প্রেসড, সেটা আমরা বের করতে পারবো mg ইজ ইকুয়াল টু কে দিয়ে। এখন বলা হলো যে স্প্রিংটাকে আমরা মানে ব্লক সহ আরো একটু কম্প্রেস করলাম, এমন ভাবে কম্প্রেস করলাম যে এটা তার ন্যাচারাল লেন্থ থেকে এখন 10 সেন্টিমিটার শর্ট বা 0.1 মিটার শর্ট বা 0.1 মিটার কম্প্রেসড। এই অবস্থা থেকে আমরা যদি ব্লকটা ছেড়ে দিই, তাহলে এই ব্লকটা ম্যাক্সিমাম কত হাইটে উঠবে? ঠিক আছে, সো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো আমি যে শুরুতে যেখানে ব্লকটা ছিল সেটাকে গ্রাউন্ড ধরলাম, এন্ড এখান থেকে আমরা হাইটটা মেজার করতে চাই যে ম্যাক্সিমাম কত হাইটে উঠবে। সো এখন আমরা তাহলে এভাবে চিন্তা করি যে ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে ছেড়ে দিই, আহ, এই স্প্রিংটা মানে এখান থেকে মানে আমি যদি 0.1 মিটার কম্প্রেস করি, 0.1 মিটার কম্প্রেস করি, এখানে আমাদের মাথায় রাখা হচ্ছে যে এইটা কিন্তু আমার ইকুইলিব্রিয়াম পজিশন। সো সেই কতটুকু অলরেডি কম্প্রেস সেটা বের করে আমি ইকুইলিব্রিয়াম পজিশনটা এক্স্যাক্টলি কোথায় বের করতে পারবো। তারপর যদি আমি ব্লকটাকে এখান থেকে ছেড়ে দিই, স্প্রিং সহ এই ব্লকটা কিন্তু মানে এখান থেকে এই অবস্থা থেকে যতটুকু নিচে নামাইছে ঠিক ততটুকুই আবার ওদিকে উপরে যেতে পারবে, বিকজ এইটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম। আর শুরুতে যতটুকু পুশ করছি সেটা হচ্ছে তাহলে আমার এদিকে অ্যামপ্লিটিউড, তাহলে স্প্রিংটা কিন্তু ওই ব্লক সহ ওই পর্যন্ত উঠবে। বাট দেন ব্লকটা কিন্তু যেহেতু স্প্রিং এর সাথে অ্যাটাচড না, ব্লকটা কিন্তু স্প্রিং কে ছেড়ে আরো উপরে চলে যাবে। দেখা যাবে যে ইনার্শিয়ার কারণে ব্লকটা উপরের দিকে ছিটকে যাবে অ্যান্ড ব্লকটা আরো উপরে উঠবে। সো সেই হাইটটা আমরা বের করতে চাই যে এটা কত হাইট পর্যন্ত উপরে উঠবে। সো এইভাবে চিন্তা করা যায়, যেহেতু সে আরো অনেক উপরে উঠবে এবং স্প্রিং থেকে ডিটাচড হয়ে যাবে, সো স্প্রিংটা তার ন্যাচারাল লেংথে চলে আসবে আবার। আর এখান থেকে তোমরা আসলে বুঝছো যে ইটা বেশ কম, মানে এটা কতটুকু কম্প্রেসড সেটা কিন্তু 0.1 থেকে বেশ কম। তুমি এমজি বাই কে ইউজ করে সেই কম্প্রেশনটা বের করতে পারো। সো বেশ কম। সো আমরা এখানে যেটা করব যে আমরা তাহলে বুঝতেছি যে স্প্রিং থেকে ডিটাচড হয়ে যাবে, স্প্রিং তারপর তার ন্যাচারাল লেন্থে ফেরত আসবে, বাট ব্লকটাও উপরে উঠে যাবে। সো আমরা এনার্জি কনজারভেশন দিয়ে যদি করি, তাহলে শুরুতে আমাদের স্প্রিংটা তার ন্যাচারাল লেন্থ থেকে 0.1 মিটার শর্ট আছে, সো তখন তার মধ্যে এনার্জি হচ্ছে হাফ কে ওয়ান স্কোয়ার। আর আমি এই জায়গাটাকেই গ্রাউন্ড ধরলাম, সো এই গ্রাউন্ডে যেহেতু অবজেক্টটা আছে আমরা পটেনশিয়াল এনার্জি লিখবো জিরো, কাইনেটিক এনার্জিও জিরো, যেহেতু রেস্টে ছিল। ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পর স্প্রিংটা তার এই ন্যাচারাল লেংথে ফেরত আসলো, স্প্রিংটা তার ন্যাচারাল লেংথে ফেরত আসলো, আর ব্লকটা তাহলে আরো উপরে উঠে গেল। ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠবে? সো আমি ধরলাম এখান থেকে ম্যাক্সিমাম যে হাইটে উঠে সেটা হচ্ছে এইচ, এটাই আমার বের করা টার্গেট। সো তখন শুধুমাত্র এই ব্লকটা ম্যাক্সিমাম এই পর্যন্ত উঠছে, মানে এরপর আর যায়নি এখানে, তাহলে ও ইনস্ট্যান্টেনাস রেস্টে আসছে, বা এখানে মোমেন্টারিলি ও থেমে গেছিল, তারপর আবার নিচে পড়া শুরু করছে। আর স্প্রিংটা ন্যাচারাল লেন্থে আছে, স্প্রিং এর মধ্যে কোনো এনার্জি নেই। আর ওর এখানে কাইনেটিক এনার্জিও জিরো, বাট ও এখন এই হাইটে আছে, সো পটেনশিয়াল এনার্জি লিখবো mgh। আচ্ছা, সো এখান থেকে আমরা পাই যে হাফ কে হচ্ছে 100 আর 0.1 স্কোয়ার ইকুয়ালস এম হচ্ছে 250 গ্রাম, সো 0.25 কেজি, জি হচ্ছে 10, আর এইচটা আমরা বের করবো। সো 10 দিয়ে 100 কেটে দিই, এখান থেকে আমরা পাবো যে 0. আমরা একটু ক্যালকুলেটর হিসাব করি। সো 0.1 স্কোয়ার বাই 2 ইন্টু 0.25। তো যে হাইটে উঠবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে বেশ অল্প একটা হাইট আসলো। আচ্ছা, এখানে আমরা একটা 10 মিস করছি, সো এই অ্যাবসার্ড একটা অ্যান্সার আসছে। সো হ্যাঁ, সো এখান থেকে আমরা পাই 0.2 মিটার হাইটে উঠবে, এখান থেকে সে 0.2 মিটার হাইটে উঠতে পারবে। সো এইচ হচ্ছে 0.2 মিটার। সো বিষয়টা এরকম যে বেসিক্যালি আমি কম্প্রেস করব
কম্প্রেস করে যখন ছেড়ে দিব স্প্রিংটা এই পর্যন্ত আসবে, আর এরপর হচ্ছে ব্লকটা এদিকে আরো 0.1 মিটার উঠবে। সো টোটাল এখান থেকে সে 0.2 মিটার হাইটে। আচ্ছা, এবং এখানে অ্যান্সার অবশ্যই মেনশন করাটা জরুরি থেকে 0.2 মিটার। এটা হচ্ছে যে আমরা যেখান থেকে ছেড়ে দিচ্ছি সেখান থেকে 0.2 মিটার, ছবিটা যেভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন 56 নাম্বার ম্যাথটা দেখি। এখানে বলছে যে একটা আনত তলের উপর এরকম 2 কেজি ভরা একটা ব্লক আছে। তো এইটা এখান থেকে স্লিপ কাটা শুরু করে এই স্প্রিংটাকে 20 সেন্টিমিটার সংকুচিত করে। দেন 20 সেন্টিমিটার সংকুচিত করার পর এটা অল্প কিছুক্ষণের জন্য স্থির হয়। পরে আবার ওইখান থেকে ঢালের উপর 1 মিটার উপরে উঠে যায়, উপরে উঠে থেমে যায়। সো কোশ্চেন হচ্ছে যে তাহলে এই ঢাল বা আনত তল বা ইনক্লাইন্ড প্লেন আর এই ব্লকের মধ্যে ফ্রিকশন কোফিশিয়েন্ট বা ঘর্ষণ সহগ কত, বলা আছে জি এর মান 10, আর বি তে বের করতে বলছে যে স্প্রিং কনস্ট্যান্ট বা বল ধ্রুবক কত। আচ্ছা, সো এই অবজেক্টটা এইখান থেকে এই স্প্রিংটাকে 20 সেন্টিমিটার সংকুচিত করে, তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য থেমে যায়। সো এখন এটা আমরা যেভাবে করতে পারি যে আমরা এখান থেকে এই 20 সেন্টিমিটার সংকুচিত হওয়া পর্যন্ত এই ব্লকটার উপর টোটাল যত কাজ হয়েছে বিভিন্ন বল দ্বারা, বিভিন্ন ফোর্স দ্বারা, সেই সব কয়টা ওয়ার্ক যদি বের করি সেটা সমান হবে ওর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তনের সমান। দ্যাট ইজ কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি। সো এখন এখান থেকে লেটস সে এই পর্যন্ত আসলো, 20 সেন্টিমিটার সংকুচিত হওয়ার পর এই লেভেল পর্যন্ত আসলো, মানে স্প্রিংটা তখন দেখতে এরকম, স্প্রিংটা তখন দেখতে এরকম, আর ব্লকটা তখন এখানে আছে, ব্লকটা তখন এখানে এরকম। সো এখন আমরা ধরলাম যে লেটস সে ব্লকটা এতখানি নিচে নেমে গেছে, ব্লকটা এতখানি নিচে নেমে গেছে। সো প্রশ্নে বলছে যে স্প্রিং থেকে এই ব্লকটা মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 4.8 মিটার, আর স্প্রিংটা ফার্দার সংকুচিত হয়েছে 20 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.2 মিটার। সো টোটাল এই ব্লকটা নিচে নামছে থামার আগ পর্যন্ত 5 মিটার, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি। তো এখন এইখান থেকে যদি 5 মিটার এই ঢালু রাস্তায় নিচে নামে, তাহলে যেহেতু নিচে নামছে তাহলে এখানে গ্র্যাভিটি বা মহাকর্ষ মানে অভিকর্ষ হচ্ছে পজিটিভ ওয়ার্ক করছে। তো সেই ওয়ার্কটা হবে, আমরা জানি সেটা পাথের উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে হাইটের ডিফারেন্সের উপর। সো সেটা একটা পজিটিভ ওয়ার্ক হবে। সো প্লাস আমরা এই ব্লকটার উপর টোটাল ওয়ার্ক বের করছি, সো প্লাস এমজি। আর এই হাইটটা হচ্ছে এই পুরোটা হচ্ছে 5, 4.8 প্লাস 0.2 5, আর এইটুকু হচ্ছে 5 সাইন 37। সো যে হাইট নিচে নামছে সেটা হচ্ছে 5 সাইন 37। সো গ্র্যাভিটি এই পরিমাণ ওয়ার্ক করে। আচ্ছা, এই 5 মিটার স্লাইড করে নামার সময় ওর উপর এইদিকে ফ্রিকশন কাজ করতেছিল, এদিকে কাজ করছে ফ্রিকশন বা ঘর্ষণ বল। তো সেইটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ক করছে, কারণ এই অবজেক্টে এখান থেকে 5 মিটার স্লাইড করছে, আর ফ্রিকশন তো তখন অপোজিট ডিরেকশনে কাজ করছে। সো ফ্রিকশন যে ওয়ার্কটা করছে সেটা হচ্ছে মাইনাস এফ ইন্টু 5। আর এখানে আরেকটা ফোর্স এই ব্লকের উপর ওয়ার্ক করছে, সেটা হচ্ছে এই স্প্রিংটা ব্লকের উপর একটা নেগেটিভ ওয়ার্ক করছে, বিকজ স্প্রিং এর ফোর্স ছিল এদিকে আর ব্লকের ডিসপ্লেসমেন্ট এদিকে। সো স্প্রিং একটা নেগেটিভ ওয়ার্ক করছে, সেই নেগেটিভ ওয়ার্ক হবে স্প্রিং যদি এক্স পরিমাণ সংকুচিত হয় তাহলে মাইনাস হাফ কে, আর এখানে 0.2 পরিমাণ সংকুচিত হয়েছে, সো মাইনাস হাফ কে এক্স স্কোয়ার বা মাইনাস হাফ কে 0.2 স্কোয়ার। আচ্ছা, সো এইটা ইজ ইকুয়াল টু হবে, এছাড়া আর কোনো ফোর্সের উপর ওয়ার্ক করে নাই। আমরা গ্র্যাভিটি, এখানে আরেকটা ফোর্স ছিল যে নর্মাল ফোর্স, বাট নর্মাল ফোর্সের সাথে তো ডিসপ্লেসমেন্টটা পারপেন্ডিকুলার, সো ও আর কোনো ওয়ার্ক করে। তো টোটাল এই ওয়ার্ক সমান হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো শুরুতেও ব্লকটা স্থির ছিল, এইখানে এসেও স্থির হয়ে গেছে। সো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে 0। আচ্ছা, এইটা গেল আমাদের ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, এবার পরবর্তীতে যেটা হয়েছে যে আহ, এই ব্লকটা আবার রিবাউন্ড করে বা বাউন্স করে উপর উঠে যায় এখান থেকে। পরবর্তীতে এই ব্লকটা হচ্ছে এই আনত তল বরাবর
বলছে যে 1 মিটার উপর উঠে যায়, মানে সংকুচিত হওয়ার পর অল্প কিছুক্ষণ স্থির হয়, তারপর ঢালের উপর দিয়ে 1 মিটার উপর উঠে গেছে। তার মানে ও মানে স্প্রিংটা সংকুচিত অবস্থায় এরকম ছিল, আর এখানে হচ্ছে ব্লকটা এরকম মোমেন্টারিলি স্টপ হয়েছিল এখানে। তারপর এখান থেকে আবার সে মানে এই স্থির যেখানে হয়েছে সেইখান থেকে সে আবার 1 মিটার উপর উঠে গেছে, এখান থেকে সে 1 মিটার উপর উঠে গেছে এবং ওইখানে গিয়ে আবার থেমে গেছে। সো এখন এইখানে এই ফেজটাতে এই ফেজটাতে স্প্রিং ওর উপর পজিটিভ ওয়ার্ক করে, বিকজ স্প্রিং ওকে ধাক্কা দিচ্ছে এদিকে আর ও সরছে ওইদিকে। সো এবার স্প্রিং যে ওয়ার্কটা করছে সেটা হচ্ছে প্লাস হাফ কে এক্স স্কোয়ার, সো প্লাস হাফ কে, আর স্প্রিং 0.2 পরিমাণ আবার ইয়াতে গেছে, আগের অবস্থানে গেছে, সো হাফ কে 0.2 স্কোয়ার। আচ্ছা, তারপর এখান থেকে এদিকে যাওয়ার সময় গ্র্যাভিটি নেগেটিভ ওয়ার্ক করছে, বিকজ এখান থেকে ও এরকম 1 মিটার উপর উঠছে, এখান থেকে এই যে 1 মিটার উপর উঠছে, এইটুকু হচ্ছে 1 মিটার। তো গ্র্যাভিটি যেহেতু অবজেক্টের উপর উঠছে, গ্র্যাভিটি ধরে নেগেটিভ ওয়ার্ক করছে, এবং কতটুকু উপর উঠছে সেটা হচ্ছে 1 sin 37। সো এখানে গ্র্যাভিটি যে ওয়ার্ক করছে সেটা হচ্ছে মাইনাস mg 1 sin 37। আর এইদিকে যাওয়ার সময়ও ফ্রিকশন কিন্তু ওর মোশনের অপোজিটে কাজ করছে, এইদিকে কাজ করছে। আগের বার ফ্রিকশন এদিকে কাজ করছিল, বাট এবার এদিকে কাজ করছে। ফ্রিকশন এবারও নেগেটিভ ওয়ার্ক করছে, সো মাইনাস এফ ইন্টু 1 মিটার স্লাইড করে উপর উঠছে, সো এফ ইন্টু 1 সমান 0, সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তন, যেহেতু এইখানেও স্থির ছিল আর এখানেও উঠে স্থির হয়ে গেছে, সো গতিশক্তির পরিবর্তন হচ্ছে 0। এখন এই দুইটা ইকুয়েশন, এই 1 আর 2 কে আমরা সলভ করে এফ আর কে বের করব। সো আমরা যদি এখানে আমরা ডিরেক্টলি এক কাজ করতে পারি, দুইটাকে সলভ করার জন্য আমরা ক্যালকুলেটরে সাইমালটেনিয়াস ইকুয়েশন মোডে গিয়ে সলভ করতে পারি। সো দুইটা ভ্যারিয়েবল, সো প্রথমটা হচ্ছে লেটস সে এফ এর সহগ। সো এফ এর সহগ হচ্ছে প্রথম ইকুয়েশনে -5, তারপর কে এর সহগ হচ্ছে -হাফ ইন্টু 0.2 স্কোয়ার, -হাফ ইন্টু 0.2 স্কোয়ার, আর কনস্ট্যান্ট ওই পাশে নিয়ে গেলে -mg 5 sin 37। সো মাইনাস এম হচ্ছে 2, জি হচ্ছে 10 sin 37, sin 37, আর হচ্ছে 5, সেটটা 5, সো এটা দিলাম। আর পরের ইকুয়েশনে এফ এর সামনে আছে -1, কে এর সামনে আছে প্লাস হাফ 0.2 স্কোয়ার ইন্টু 0.2 স্কোয়ার, আর কনস্ট্যান্ট ওই পাশে গেলে mg sin 37, সো 2 ইন্টু 10 ইন্টু sin 37। সো এখান থেকে আমরা পাই এফ এর মান হচ্ছে 8.02 আর কে এর মান হচ্ছে অ্যারাউন্ড 1000। আমরা একটু রাউন্ড করেই দেখি, এফ এর মান হচ্ছে লেটস সে 8 আর কে এর মান হচ্ছে 1000। সো এফ এর মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 8 নিউটন আর কে এর মান হচ্ছে 1000 নিউটন পার মিটার অ্যাপ্রক্সিমেটলি। আর এখান থেকে আমাদের স্প্রিং এর বল ধ্রুবকটা পেয়ে গেলাম। আমাদের সাথে আরেকটা জিনিস যেটা লাগবে যে ঘর্ষণ সহগ। তো আমরা জানি ঘর্ষণ সহগ বের করার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এফ ইজ ইকুয়াল টু, যেহেতু এটা গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন, এই ব্লকটার উপর সারফেসের যে নর্মাল ফোর্স সেটা কাজ করছে এদিকে, তো সেটা হচ্ছে এন। সো এই এফ ইজ ইকুয়াল টু হবে এন মিউ, যে মিউটা আমরা বের করতে চাই। আর এই এন ইজ ইকুয়াল টু কত হবে, এই ব্লকটার জন্য যদি চিন্তা করি, এই ব্লকটার উপর এদিকে এন জির যে কম্পোনেন্টটা কাজ করছে সেটা হচ্ছে এন জি কস থিটা, আর এইদিকে যে কম্পোনেন্টটা কাজ করছে, এদিকে যে কম্পোনেন্টটা কাজ করছে সেটা হচ্ছে এন জি সাইন থিটা। এখন ব্লকটা যেহেতু স্লাইড করে নিচে নামছে, এদিকে যায় নাই বা এদিকে তল ভেঙে এদিকে চলে যায়, তাহলে এন আর এন জি কস থিটা ডেফিনেটলি ইকুয়াল। সো এন এর পরিবর্তে আমরা তাহলে দেখতে পারি এন এর মান হচ্ছে এন জি কস থিটার সমান। সো এখন এখান থেকে তাহলে মিউ বের করতে পারবো, মিউ সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই এম জি কস থিটা।
এফ ডিভাইডেড বাই এমজি কস থিটা। সো আমরা ক্যালকুলেটরে করে দেখি কত আসে। সো এফ ডিভাইডেড বাই এমজি কস থিটা, এফ আসছে 8.02, আর এম হচ্ছে 2, জি হচ্ছে 10 cos 37, এটা আসলে রাফলি 0.5। সো আমাদের এখান থেকে তাহলে বলা যায় ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান হচ্ছে 0.5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 57 নাম্বার ম্যাথটা দেখি। এই ম্যাথটাতে বলছে যে একটা ভি বেগে চলমান একটা ব্লক আছে এম ভরের, যেটাতে স্প্রিং কে এক্স দূরত্বে সংকুচিত করে তার বেগ অর্ধেক কমে আসে। সো স্প্রিং এর বল ধ্রুবক কত? খুবই ইজি কোশ্চেন, যে ধরো এই একটা স্প্রিং আর এটা ফ্রিকশনলেস সারফেস, এই হচ্ছে আমাদের ব্লক। তো এই ব্লকটা স্প্রিং কে আঘাত করার পর স্প্রিং কে হচ্ছে ভি বেগে আঘাত করে, মানে ব্লকটা এখানে আসে আর স্প্রিং কে হচ্ছে সে ভি বেগে আঘাত করে। তো এক্স দূরত্ব সংকুচিত করে বেগ অর্ধেকে কমে আসে, মানে পরবর্তীতে এই স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত, তার নর্মাল অবস্থা থেকে এক্স পরিমাণ সংকুচিত, আর ব্লকটার যে বেগ সেই ব্লকটার বেগ হয়ে যায় অর্ধেক। এখানে এই ব্লকের বেগ হয়ে গেছে অর্ধেক, ব্লকের বেগ হয়ে গেছে এখন v/2। তো আমাদের স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট কত এটা বের করতে হবে। তো এখন যেটা করব যে জাস্ট এনার্জির কনজারভেশন ইউজ করব। শুরুতে এই স্প্রিং ব্লক সিস্টেমে স্প্রিং এর মধ্যে এনার্জি ছিল 0, কারণ সে ন্যাচারাল লেংথে ছিল, আর ব্লকের মধ্যে কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ভি স্কয়ার। আর পরবর্তীতে স্প্রিং ব্লক সিস্টেমের টোটাল এনার্জি কনসার্ভ, যেহেতু এখানে কোনো ধরনের ফ্রিকশন নাই, সো স্প্রিংটার মধ্যে তখন স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হয়েছে তার ন্যাচারাল লেংথ থেকে, সো স্প্রিং এর মধ্যে তখন স্টোর এনার্জি হাফ এক্স স্কোয়ার, আর এই ব্লকের কাইনেটিক এনার্জি তখন হাফ এম v/2 স্কোয়ার। সো এখন এখান থেকে আমরা কে বের করতে পারি। সো হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 4 সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। হাফ আর হাফ কাটা, আর এম ভি স্কোয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 4 এটা হবে এম ভি স্কোয়ার ইন্টু 3/4 সমান এই পাশে হচ্ছে কে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা পেয়ে যাই যে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে 3mv স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার। সো এইটা হচ্ছে আমাদের আনসার, 3mv স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার। আচ্ছা, পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কটা হচ্ছে 58 নাম্বার ম্যাথ। এই ম্যাথটায় বলছে যে এরকম ছবিতে দেখানো একটা সিচুয়েশনে একটা স্প্রিং এখানে বর্তমানে ন্যাচারাল লেংথে আছে, আর এই এখান থেকে স্প্রিং এর সাথে কানেক্ট করে একটা সুতা পুলির উপর দিয়ে গেছে। পুলিতে কোনো ধরনের ফ্রিকশন নাই, সো পুলির উপর দিয়ে গেছে অ্যান্ড এইখানে হচ্ছে একটা ব্লক ঝুলানো, যার ম্যাস হচ্ছে এম। তো বলছে এখান থেকে যদি ছেড়ে দেই ম্যাক্সিমাম ইলংগেশন অফ দ্য স্প্রিং কত হবে। তো খুবই সহজ, আমরা চিন্তা করি যে ম্যাক্সিমাম ইলংগেশন কত হবে সেটা বের করার জন্য আমরা এক কাজ করি, যে আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম ইলংগেশন হওয়ার পর ব্লকটা লেটসে এইখানে নেমে আসে, ব্লকটা লেটসে এইখানে নেমে আসে। সো এইটা হচ্ছে সেই ম্যাক্সিমাম ইলংগেশন, কারণ ব্লকটা যদি এই পরিমাণ নেমে আসে লেটসে এটা হচ্ছে ই, তাহলে তখন এই স্প্রিংটাও কিন্তু এদিকে ই পরিমাণ লম্বা হবে তার ন্যাচারাল লেগ থেকে। ব্লকটা যদি এখানে নেমে আসে তাহলে স্প্রিংটাও তখন এখান থেকে এই ই পরিমাণ লম্বা হবে। আচ্ছা, সো এখন তাহলে আমরা এই ম্যাক্সিমাম ইলংগেশনের পর ব্লকটা যেখানে আসে সেটাকে লেটসে গ্রাউন্ড ধরি। আমরা চাইলে এখানেও ধরতে পারতাম, এখানে ধরলাম এখন। সো এখন শুরুতে আমাদের এই স্প্রিং ব্লক যে সিস্টেম আর সাথে হচ্ছে আর্থ, তো এই সিস্টেমের আমরা যদি টোটাল এনার্জিটা লিখি তাহলে স্প্রিংটা তখন শুরুতে ন্যাচারাল লেংথে ছিল, তাহলে স্প্রিং এর জন্য স্টোরড এনার্জি 0। ব্লকটা তখন এই গ্রাউন্ড থেকে, যেহেতু এটাকে আমরা গ্রাউন্ড ধরছি, এখানে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ধরলাম 0, পোটেনশিয়াল এনার্জি ধরলাম 0। তো স্প্রিং ব্লকটা যেহেতু ই হাইট উপরে ছিল, এখান থেকে ই হাইট উপরে ছিল, তাহলে
আমরা পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি লিখতে পারি mge, আর স্প্রিং এর মধ্যে কোনো এনার্জি নেই, আর এই ব্লকটা তখন রেস্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সো কাইনেটিক এনার্জিও ছিল 0 সমান। এবার এই ব্লকটা এখান থেকে মানে এই পরিমাণ লম্বা হলো, স্প্রিংটা এদিকে লম্বা হলো, তো ব্লকটা কিন্তু ম্যাক্সিমাম এই পর্যন্ত আসতে পারছে। ম্যাক্সিমাম ইলংগেশন বলছে, আমরাও ধরছি এটাই ম্যাক্সিমাম ইলংগেশন, মানে এরপর ব্লকটা আর এদিকে লম্বা হয়। সো যেহেতু লম্বা হয় নাই, মানে এই পুরো ব্লকটা আর নিচে নামে, সো তার মানে এখানে এসে রেস্টে চলে আসছে, স্থির অবস্থায় চলে আসছে। সো ওর এখানে কাইনেটিক এনার্জি হয়েছে 0, গতিশক্তি হয়েছে 0। ও এখন গ্রাউন্ডে চলে আসছে, সো গ্রাউন্ডে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি লিখবো 0। আর স্প্রিংটা তখন ই পরিমাণ লম্বা হয়ে গেছে, সো স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি হবে হাফ কে ই স্কোয়ার। সো এখান থেকেই আমরা লিখতে পারি যে এম জি ই সমান হচ্ছে হাফ কে ই স্কোয়ার, আর ই কাটা, এখান থেকে ই সমান আসে 2mg বাই কে, 2mg বাই কে। তো স্প্রিং এর সর্বাধিক প্রসারণ হচ্ছে 2mg বাই কে। এবার পরের কোশ্চেনে আসা যাক, 59 নাম্বার। এটাতে বলছে যে এরকম দুই পাশে দুইটা স্প্রিং লাগানো একটা ব্লকের, এটা ফ্রিকশনলেস একটা ফ্লোর, আর এটার স্প্রিং কনস্ট্যান্ট k1, এটার স্প্রিং কনস্ট্যান্ট k2, এটা এখানে ফিক্সড, এটা এখানে ফিক্সড, আর এখানে হচ্ছে ব্লকটা আছে। তো এখন বলছে এটাকে যদি হালকা একটু ডানে সরায় ছেড়ে দেই, তাহলে মধ্যবিন্দু মানে এই বিন্দুটা অতিক্রম করার সময় এর বেগ কত হবে। সো আমরা এখানে যদি সেই একটু ডানে সরানোর পর যে অবস্থাটা সেটা ড্র করি, যে ব্লকটা তখন লেটসে এখানে, ব্লকটা তখন এখানে আমরা হালকা একটু ডানে সরাইছি, আর স্প্রিংটা তখন এরকম কম্প্রেসড হয়ে গেছে, এই পাশেরটা কম্প্রেসড হয়েছে আর এই পাশেরটা এরকম ইলংগেটেড হয়েছে। আমরা এক্স পরিমাণ ডানে সরাই এটাকে ছেড়েছি, সো এখান থেকে আমরা লেটসে এটাকে বললাম এক্স পরিমাণ ডানে সরাইছি। সো এখান থেকে যখন ছেড়ে দিছি তখন এই মিড পয়েন্টে আসার পর ওর বেগ অবশ্যই বাম দিকে হবে, তো সেটা কত হবে আমরা বের করতে চাই। মানে এখান থেকে ছেড়ে দেওয়ার পর যখন আবার এরকম অবস্থা আসবে, এখানে ওর বেগ কত হবে সেটা বের করতে হবে। সো শুরুতে আমাদের এই ডান পাশের স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত, তার ন্যাচারাল লেন্থ থেকে সে এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেছে। তো এই স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি হাফ কে টু এক্স স্কোয়ার। আর বাম পাশের স্প্রিংটা এক্স পরিমাণ লম্বা হয়ে গেছে, তার ন্যাচারাল লেন্থ থেকে, স্বাভাবিক দৈর্ঘ্য থেকে এক্স পরিমাণ লম্বা হয়ে গেছে, তাহলে তার মধ্যে স্টোরড এনার্জি হাফ কে ওয়ান এক্স স্কোয়ার। আর ব্লকটাকে স্থির অবস্থা থেকে ছেড়ে দিছি, সো ব্লকের মধ্যে কাইনেটিক এনার্জি 0। যখন এই অবস্থায় আসছি উপরের অবস্থাটায়, তখন এই স্প্রিংটাও নর্মাল লেন্থে, এই স্প্রিংটাও নর্মাল লেন্থে, সো দুইটা স্প্রিং এর মধ্যেই এখন স্টোরড এনার্জি আবার 0। বাট এখন ব্লকের একটা কাইনেটিক এনার্জি আছে, সেটা হচ্ছে হাফ এম ভি। সো এই ভিটা আমাদের বের করা টার্গেট। সো হাফ গুলা কেটে দিলে আমরা পাই k1 প্লাস k2 এক্স স্কোয়ার সমান হচ্ছে এম ভি স্কোয়ার। সেখান থেকে পাই ভি ইজ ইকুয়াল টু k1 প্লাস k2 ডিভাইডেড বাই এম তার রুট, আর সাথে হচ্ছে এক্স। এটাকে আমরা সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্ট দিয়েও ডিরেক্ট করতে পারতাম, এবং তোমরা ওইখানে দেখবা যে এরকম দুই পাশে দুইটা স্প্রিং এভাবে লাগানো থাকলে, এই কনফিগারেশনটাই থাকলে তখন তুল্য স্প্রিং ধ্রুবক বলা যায় যে k1 প্লাস k2। সো এখান থেকেও কিন্তু আমরা এটা বের করতে পারতাম। আচ্ছা, সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এটাই। আচ্ছা, এবার 60 নাম্বার ম্যাথটা দেখা যাক। এই ম্যাথটাতে বলছে যে এম ভরের একটা ব্লক একটা মসৃণ মানে ফ্রিকশন ছাড়া, ঘর্ষণ ছাড়া একটা আনুভূমিক পৃষ্ঠে বা হরাইজন্টাল সারফেসে এরকম ভি বেগে চলমান। এখন এটা একটা লম্বা এরকম হরাইজন্টাল স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট কে, আর এই এন্ড পয়েন্ট হচ্ছে স্থির, তার সাথে সংঘর্ষ করে বা কলিশন করে। কলিশন করার পর তার সর্বাধিক সংকোচন কত হবে সেটা বের করতে বলছে। আর যখন এই ব্লকটা আবার আগের পজিশনে যাবে, তখন তার বেগ পূর্বের বেগের সেম হবে কিনা সেটা বের করতে বলছে। তো এখানে সর্বাধিক সংকোচন কিভাবে বের করবো, যেহেতু এটা মসৃণ সারফেস, তাহলে ব্লকটা এখান থেকে এই পর্যন্ত আসতে আসতে কোনো ধরনের আহ, মানে ব্লকটা এখান থেকে এই পর্যন্ত আসতে আসতে কোনো ধরনের কাইনেটিক এনার্জি লস হয় নাই, দ্যাট ইজ বেগটা সেম, যেহেতু ফ্রিকশন নাই তাহলে বেগটা সেম। তো এখানে আসার পরও ওর বেগ হবে ভি, মানে
স্প্রিং কে আঘাত করবে ও ভি বেগে। সো স্প্রিং কে ভি বেগে আঘাত করলো। এখন প্রশ্ন হচ্ছে যে সর্বাধিক সংকোচন কত হবে। তো শুরুতে এই ব্লকটার মানে সংঘর্ষের আহ, ঠিক আগ মুহূর্তে ওর ব্লকটার বেগ হচ্ছে ভি, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি। আর স্প্রিং এর মধ্যে এনার্জি হচ্ছে তখন জিরো। এবার যখন এই ব্লকটা এই স্প্রিং কে সংকুচিত করছে, সর্বাধিক পরিমাণ সংকুচিত করছে, সর্বাধিক পরিমাণ সংকোচন করছে মানে স্প্রিংটা তখন আর সংকুচিত হচ্ছে না, মানে ব্লকটা আর সামনে যেতে পারতেছে না, এন্ড ব্লকটা মানে এখানে মোমেন্টারিলি রেস্টে আসছে, এরপর আর ডানে যায় না। সো এখানে সে কিন্তু ব্লকের স্পিড হয়ে গেছে তার মানে জিরো। সো ব্লকের কাইনেটিক এনার্জি হয়ে গেছে তখন জিরো। আর এই সর্বাধিক সংকোচনটা আমরা বললাম যে লেটস সে অ্যামাউন্ট হচ্ছে এক্স, তার মানে স্প্রিংটা এক্স পরিমাণ সংকোচিত হয়েছে। তাহলে স্প্রিং এর মধ্যে স্টোরড পোটেনশিয়াল এনার্জি, স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি হয়ে গেছে তাহলে হাফ কে এক্স স্কয়ার। মানে এই স্প্রিং ব্লক সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হয়ে গেছে হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। সো এখান থেকে আমরা এক্সটা বের করতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু এম বাই কে তার রুট বি, ইকুয়াল টু রুট ওভার এম বাই কে বি। সো এইটা হচ্ছে তাহলে সর্বাধিক সংকোচন। এখন এরপর একটা কনসেপচুয়াল কোশ্চেন, উইল দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক বি সেম অ্যাজ ভি ভেক্টর when it comes back to the original position? সো হ্যাঁ, বিকজ এইখান থেকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ব্লকটা তো এখান থেমে গেছিল, যখন স্প্রিংটা আবার তার স্বাভাবিক অবস্থায় আসবে এই ব্লকটা কিন্তু ততক্ষণে আবার সেই ভি বেগ প্রাপ্ত হবে, রাইট? কারণ ঠিক উল্টো ইকুয়েশনটা হবে তখন, যেখান থেকে যখন আবার আগের অবস্থায় আসবে তখন এই হাফ কে এক্স স্কোয়ার এই পটেনশিয়াল এনার্জিটা শুরুতে ছিল ওইটাই পরবর্তীতে ব্লকের কাইনেটিক এনার্জিতে রূপান্তর হয়ে যাবে। সো একই পরিমাণ বেগ পাবে, আর দেন স্প্রিং থেকে ডিটাচ হওয়ার পর ওই বেগে এই ব্লকটা সামনে আগাতে থাকবে। কিন্তু এখানে যেহেতু একটু একটু দেখি যে বেগটার মান সেম হবে, বাট এই যে সেম অ্যাজ ভি ভেক্টর বলছে, তো ভেক্টর হিসেবে কিন্তু তারা সেম না, মানে মান সমান বাট ডিরেকশন কিন্তু অপোজিট, মানে ব্লকটা কিন্তু তখন আহ, এই দিকে যেতে থাকবে, এই দিকে ভি বেগে যেতে থাকবে। তো এখন আমরা পরের কোশ্চেনে আসি যে 60 নাম্বারের পর 61 নাম্বার, এই ম্যাথটাতে কি বলছে দেখা যায়। বলছে একটা স্মল ব্লক অফ ম্যাস 100 গ্রাম মানে 0.1 কেজি ভরের একটা ব্লক, সেটাকে এরকম একটা আনুভূমিক স্প্রিং বা হরিজন্টাল স্প্রিং ওইটাতে 5 সেন্টিমিটার সংকুচিত করে রাখা হয়। স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 100 নিউটন পার মিটার। ছেড়ে দেওয়ার পর ব্লকটি আনুভূমিকভাবে চলে এবং স্প্রিং থেকে আলাদা হয়ে যায়। সো মানে কম্প্রেস করলাম, এখান থেকে 5 সেন্টিমিটার কম্প্রেস করলাম, করে ছেড়ে দিলাম, দেন আবার স্প্রিংটা তার আগের অবস্থায় ফেরত আসলো, ব্লকটা একটা কাইনেটিক এনার্জি পেলো, আর সেইটা নিয়ে সে এরকম ছিটকায় যায়। তো স্প্রিংটা 2 মিটার নিচে কোথায় ভূমিতে পড়বে, মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার। সো কোথায় মানে কত দূরে ভূমি বরাবর আনুভূমিক বরাবর কত দূরে গিয়ে ও পড়বে এটা আমরা বের করতে চাই। খুবই সহজ। আমি যদি স্প্রিংটাকে এখান থেকে প্রথমত 5 সেন্টিমিটার সংকুচিত করি তখন এই স্প্রিং ব্লক সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হবে হাফ কে এক্স স্কোয়ার, এক্স হচ্ছে 5 সেন্টিমিটার। আর যখন এটা পূর্বের অবস্থায় ফেরত আসবে এই পোটেনশিয়াল এনার্জিটাই ব্লকের কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হবে, সো সেটা হবে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে তাহলে ব্লকটার বেগ বের করতে পারি যে স্প্রিং থেকে মুক্ত হওয়ার পর ওর বেগ কত। সো রুট ওভার কে বাই এম এক্স। আচ্ছা, এই বেগেই কিন্তু ও এখান থেকে এরকম ছিটকায় পড়ছে, তাহলে কত দূর গিয়ে পড়বে। এটা আমরা প্রাসের ডিরেক্ট সূত্র ইউজ করতে পারি যে y ইজ ইকুয়াল টু, আমরা জানি y হচ্ছে উলম্ব সরণ বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, সো y ইজ ইকুয়াল টু x tan থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। সো এখন এখানে থিটা নটটা হচ্ছে হরিজন্টালের সাথে কোণ, তো সেটা জিরো, সো এটা জিরো হয়ে যাবে, আর কস স্কোয়ার জিরো হচ্ছে 1। সো এখান থেকে আমরা তাহলে পাই y ইজ ইকুয়াল টু মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। y হচ্ছে যতটুকু নিচে নামছে
সেটা মানে ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, তো সেটা যেখানে যদি নিচে নামে তাহলে ওয়াই এর মান বসাবো নেগেটিভ, সো ওয়াই হবে এখান থেকে যেহেতু 2 মিটার নিচে নামছে এই পর্যন্ত আসছে, সো ওয়াই হবে -2 সমান -12 জি, আর এক্সটা আমরা বের করব, আর ভি হচ্ছে ভি নট হচ্ছে আমরা বের করছি √k/m(x), সো সেটার স্কোয়ার করলে k/m(x), কে হচ্ছে 100 আর এম হচ্ছে 100 গ্রাম মানে 0.1 কেজি, আর এক্স হচ্ছে 5 সেন্টিমিটার, সো 0.05 মিটার, এক্স স্কোয়ার স্কোয়ার, যেহেতু এখানে ভি নট স্কোয়ার আছে। সো এখন এখান থেকে মাইনাস গুলো কাটা, আমরা এখান থেকে এক্সটা বের করতে পারবো ক্যালকুলেটারে, সো 2 ইজ ইকুয়াল টু হাফ, জি হচ্ছে 9.8, আর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা আমরা এক্স এটাকে এক্স লিখি জাস্ট, 100 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.5 স্কোয়ার, 0.05 স্কোয়ার। সো এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মানটাই বের করলাম। এবার তাহলে এক্স এর মান 1.01, তাহলে এখান থেকে এক্স এর মান হচ্ছে 1.01 মিটার, এত দূরে গিয়ে পড়বে। আমরা আরেকভাবে করতে পারতাম যে এখানে যেহেতু হরাইজন্টালি শুট হয়েছে তাহলে ওর ইনিশিয়াল কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস ওর মোশনটা একটা ফ্রি ফলিং অবজেক্টের মতোই হবে। সো ফ্রি ফলিং অবজেক্টের জন্য আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, যদি এইচ পরিমাণ নিচে নামে রেস্ট থেকে তাহলে টি সমান হচ্ছে √2h/g, আর ডান দিকে ওর ইনিশিয়ালি ভেলোসিটি ছিল ভি, সো রাইট সাইডে হরিজন্টাল কম্পোনেন্টও ছিল ভি, এবং সেটা কিন্তু কখনো চেঞ্জ হয়নি, সেটা সেম রয়েছে, কারণ এক্স অ্যাক্সিসের দিকে কোনো অ্যাক্সেলারেশন। সো তাহলে ও টি সময়ে ভি বেগে ডানে গেছে, সো যতটুকু ডানে গেছে সেটা হবে ভিটি, সো ভি হচ্ছে √k/m(x), আর টি হচ্ছে √2h/g। আমরা এখান থেকেও আচ্ছা এখানে একটু দেখি যে এখানে আমাদের কিন্তু এই এক্সটা আর এই এক্সটা সেম না, এটা হচ্ছে আমাদের কতটুকু সংকুচিত করছে, আর এই এক্সটা হচ্ছে, আচ্ছা এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে কম্প্রেশনের অ্যামাউন্ট, ঠিক আছে, যতটুকু কম্প্রেশন করছে। সো এখানে আমরা তাহলে হিসাব করি যে √k হচ্ছে 100, এম হচ্ছে 0.1 ইন্টু কম্প্রেশনটা হচ্ছে 0.05 ইন্টু √2h/g, এইচ হচ্ছে 2, জি হচ্ছে 9. তো এখান থেকেও কিন্তু আমরা এক্সাক্ট সেম অ্যান্সারটাই পাবো। তো এখান থেকেও আসে এক্স এর মান 1.01 মিটার। আমি আবার একটু ক্ল্যারিফাই করি, এই এক্সটা কিন্তু এই এক্স না, এক্সটা হচ্ছে এখানে যতটুকু আমরা কম্প্রেস করছি। সো এটাকে আমি এক্স সি মানে কম্প্রেশন অ্যামাউন্ট এভাবে লিখে দিই, তাহলে আই হোপ কনফিউশন অ্যান্সার। ওকে, সো আমাদের এটা অ্যান্সার 1.01 মিটার। আচ্ছা, এবার 62 নাম্বার ম্যাথটা দেখা যাক। এখানে বলছে যে একটা স্মল হেভি ব্লক যার ইজ অ্যাটাচড টু দ্য লোয়ার এন্ড অফ আ লাইট রড অফ লেংথ এল, একটা এল দৈর্ঘ্যের রড আছে যার নিচের প্রান্তে হচ্ছে একটা ছোট ভারী ব্লক সংযুক্ত, আর দণ্ডের উপরের প্রান্ত হচ্ছে একটা এরকম ফিক্সড পয়েন্টে বাঁধা। তো এখন বলছে ব্লকটা যদি সম্পূর্ণ একটা উলম্ব বৃত্তে চালনা করতে হয় তাহলে ন্যূনতম কত আনুভূমিক বেগ দিতে হবে, মানে হোয়াট মিনিমাম horizontal velocity should the block be given so that it moves in a complete vertical circle. আগের ম্যাথ মানে সুতা দিয়ে যখন কানেক্টেড ছিল সেটার সাথে এখানে পার্থক্য হচ্ছে যে সুতা দিয়ে যখন আমরা এটাকে ঘোরাতাম টপ মোস্ট পজিশনে এটার একটা বেগ থাকতে হতো, এবং সেই বেগটা হতে হতো এমনভাবে যে ও যাতে সুতার টান এবং ওর ওজনের মাধ্যমে এটা কেন্দ্রমুখী বল পায় এবং এদিকে ঘুরে আসে। কিন্তু রডের সাথে যখন কানেক্টেড তখন কিন্তু আমরা যদি এমন একটা বেগ দিতে পারি যেটার কারণে কোনো রকম ও এখানে উঠতে পারবে, মানে ব্লকটা এখানে এসে যদি মানে জিরো ভেলোসিটিও অ্যাচিভ করে তাহলেও হবে। কেন? কারণ রড কিন্তু ওর নিচে একটা সাপোর্ট হিসেবে আছে, সো ব্লকটা যদি এখানে এসে ভেলোসিটি জিরো হয়ে যায়, বেগ জিরো হয়ে যায়, ও কিন্তু ঠাস করে নিচে পড়ে যাবে না।
কারণ এটা রড দিয়ে এই পয়েন্টের সাথে কানেক্টেড। সো রড কিন্তু একটা সাপোর্ট দিচ্ছে, বাট আমি যদি সুতা দিয়ে ঘোরাতাম আর সেক্ষেত্রে যদি উপরে গিয়ে ব্লকটা থেমে যেত, এই কন্ডিশন ধরতাম, সেটা ভুল হতো। কেন? কারণ এখানে সে যদি ওর ভেলোসিটি 0 হতো, ওকে নিচে সাপোর্ট দেওয়ার কেউ নাই, সো ও কিন্তু জাস্ট নিচে ঠাস করে পড়ে যেত ওর ওজনের কারণে। সো এর জন্য সুতা দিয়ে ঘোরানোর সময় এখানে একটা বেগ লাগে, মানে ওর বেগ থাকতে হয়, অ্যাপ্রোপ্রিয়েট একটা বেগ থাকতে হয়। কিন্তু যদি রড দিয়ে ঘোরাই, যখন এই পজিশনে আসবে, তখন ওর ও কোনো রকম এখানে পৌঁছালেই হবে, কারণ ওর যেহেতু রডের সাথে কানেক্টেড, ও রড ওকে উপরের দিকে একটা বল প্রয়োগ করতেছে, সেটার কারণে ও নিচে পড়ে যাবে না, ওর ওয়েটটা ব্যালেন্সড হবে। আর আমি যদি কোনো রকম এই পজিশন পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে এরপর একটু ধাক্কা খেলেই এটা কিন্তু এদিকে পড়ে যাবে আবার। সো রড দিয়ে কানেক্টেড হলে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোনো রকম টপ মোস্ট পজিশনে পৌঁছাতে পারলেই হয়েছে, মানে আমরা ধরে নিব এইখানে আসার পর ওর বেগ হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বাস্তবে আমাদেরকে কিন্তু তো ওইখানে যদি 0 মিটার পার সেকেন্ড হয়েও যায়, আমরা জানি যে একটু, মানে আমরা যদি যে বেগ দিয়ে ধাক্কা দিলে নিচে উপরে ওঠার পর 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তার থেকে হালকা একটু জোরে যদি দিই, তাহলেই কিন্তু ও ঘুরে এইখানে আসার পর একটু হালকা বেগ থাকবে এবং ও কিন্তু এদিকে পড়ে যাবে। ওর যেহেতু রডটা সাপোর্ট আছে, ও কিন্তু এদিকে ঘুরে যাবে এর জন্য। সো এইটার জন্য তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। সো শুরুতে আমরা ওকে লেটস সে ইউ বেগ এ ধাক্কা দিলাম, ইউ বেগে ধাক্কা দিলাম। সো এখানে গ্রাউন্ডে যখন আসছে, প্রথমে যখন আসে গ্রাউন্ডে আসে, আমরা ধরে নিলাম সো বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি লিখবো 0, আর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি লিখবো ½ mU²। আর এটা সমান হবে, উপরে ওঠার পর ওর গতিশক্তি হয়ে গেছে 0, বেগ হয়ে গেছে 0, আর বিভব শক্তি হয়ে গেছে, ও গ্রাউন্ড থেকে এখন 12 হাইটে আছে, সো mg12। ওকে, তো সুতা দিয়ে করার সাথে এখানেই হচ্ছে পার্থক্য। আর এখান থেকে আমরা তাহলে পাবো এম গুলা কেটে দিলে U² সমান 4gl। সো এখান থেকে আমরা লিখতে পারি U ইজ ইকুয়াল টু 2√gl, 2√gl। এটাই আমাদের অ্যান্সার। 63 নাম্বার ম্যাথটা দেখা যাক, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে কি বলছে দেখি দেখি। এরকম ছবির মতো দেখানো একটা সিচুয়েশনে দুইটা ব্লক আছে, একটা হচ্ছে এ আর একটা বি, দুইটারই ভর হচ্ছে এম এবং দুইটাই হচ্ছে 320 গ্রাম। তো এখন একটা হালকা দড়ির মাধ্যমে এরা সংযুক্ত, আর এখানে একটা স্মুথ পুলি আছে, সো কোনো ফ্রিকশন নাই। আহ, আর এইখানে এই ব্লক এটা হচ্ছে এই হরাইজন্টাল সারফেসে চলতে পারে, এটা স্মুথ, এখানে কোনো ফ্রিকশন নাই এই সারফেসেও। আর এটা একটা স্প্রিং এর সাথে কানেক্টেড উপরে, ভার্টিক্যাল স্প্রিং এর সাথে কানেক্টেড। স্প্রিংটার এক মাথা হচ্ছে এই সিলিং এর সাথে কানেক্টেড 40 সেন্টিমিটার উপরে, আর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 40 নিউটন পার মিটার। এতে যখন ব্লক ব্লক এটা যখন এখানে আসে, তখন আমাদের স্প্রিংটা ন্যাচারাল অবস্থাতে আসে, মানে ফুললি ভার্টিক্যাল ছিল আর ন্যাচারাল লেংথে ছিল। এখন যদি এখান থেকে ছেড়ে দেই, তাহলে এই বি ব্লকটা নিচে নামতে থাকবে, এ ব্লকটা ডানে যেতে থাকবে। বাট যত ডানে যেতে থাকবে তত স্প্রিং আবার প্রসারিত হতে থাকবে, স্প্রিং তখন ওকে এদিকে টান দিতে থাকবে। তো একটা মোমেন্ট হবে যখন এই এ ব্লকটা এই সারফেস থেকে উপরে উঠে যাবে। কোশ্চেন হচ্ছে যখন উপরে উঠে যাবে সারফেস থেকে কন্ট্যাক্ট লেস হয়ে যাবে, মানে সারফেসের সাথে আর কন্ট্যাক্ট থাকবে না, ঠিক ওই মুহূর্তে এই এ ব্লকের বেগ কত। খুবই কনসেপচুয়াল কোশ্চেন, আমরা খুব ভালোভাবে এটা খেয়াল করি যে এটা কিভাবে সলভ করা যায়। আচ্ছা, সো এখানে আমরা যদি চিন্তা করি যে লেটস সে যখন সেই উঠে যাওয়ার মুহূর্তটা আসলো, উঠে যাওয়ার মুহূর্ত পরে চিন্তা করি, লেটস সে একটু ব্লক আমাদের এই ব্লকটা ডানে আসলো, আমাদের ব্লকটা একটু ডানে আসলো। তো এই ডানে আসার পর যেটা হবে, যদি ও এখান থেকে এক্স পরিমাণ ডানে আসে, এখান থেকে লেটস সে এক্স পরিমাণ ডানে আসছে, তখন স্প্রিংটাও কিন্তু এরকম একটু এক্সটেন্ডেড হয়ে গেছে। কতটুকু এক্সটেন্ড হয়েছে, আমি লেটস সে বললাম স্প্রিং এর ন্যাচারাল লেংথ হচ্ছে এল, তাহলে এইখানে ওর দৈর্ঘ্য কিন্তু L² প্লাস x² তার রুট। আর কতটুকু এক্সটেন্ড হয়েছে সেটা হবে এই √L² প্লাস x² থেকে ওর ন্যাচারাল লেংথ এল বিয়োগ করলে পাওয়া যাবে। আচ্ছা, তো এখন আমরা তাহলে চিন্তা করি যখন এক্স পরিমাণ ডানে আসে, ব্লকটা যখন এক্স পরিমাণ ডানে আসে, তখন ওর উপর কি কি ফোর্স কাজ করতেছে। তো এই ব্লকটার উপর তার ওয়েট কাজ করতেছে নিচের দিকে, ডেফিনেটলি
তারপর এই যে সুতাটা, যে সুতা দিয়ে কানেক্টেড বি এর সাথে, এই সুতাটা তাকে ডান দিকে টানতেছে, লেটস সে টি বলে, মানে সুতার টান হচ্ছে টি, টেনশন ফোর্সটা হচ্ছে টি, যেটা এই ব্লককে টানতেছে ডান দিকে। আরেকটা হচ্ছে এই যে সারফেসটার উপর রাখা, এই সারফেসটা কিন্তু তাকে একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে উপরের দিকে, সেটাকে বললাম এন। আর আরেকটা হচ্ছে এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা কিন্তু তাকে এই স্প্রিংটা কিন্তু তাকে এই দিকে টানতেছে। স্প্রিংটা যেহেতু এক্সটেন্ডেড হয়েছে, স্প্রিংটা কিন্তু তাকে এই দিকে টানতেছে। এবং সেটা কতটুকু আমরা বললাম, সেটা হচ্ছে কে ইন্টু যতটুকু লম্বা হয়েছে। কতটুকু লম্বা হয়েছে আমি বললাম যে ই পরিমাণ লম্বা হয়েছে এই অবস্থায়, সো কে বলে এদিকে টানতেছে। তো এখন আমরা চিন্তা করি যে আমরা ভাবতেছি যে ঠিক এ এই নিচে থাকা পৃষ্ঠ থেকে উঠে যাওয়ার মুহূর্তে তার বেগ, সো যখন উঠে যাবে তখন কিন্তু সারফেসের সাথে আর কন্ট্যাক্ট থাকবে না ঠিক ওই মুহূর্তে, এবং ঠিক ওই মুহূর্তে এন কিন্তু হয়ে যাবে জিরো। সো আমরা যদি চিন্তা করি যে এই ব্লকটার উপর ওয়াই অ্যাক্সিসে নিট ফোর্স কত, বা ওয়াই অ্যাক্সিসে কি কি ফোর্স কাজ করছে, ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে কাজ করতেছে এনজি, আর উপরের দিকে আমি ধরো বললাম এটা হচ্ছে থিটা, তাহলে এই কোণটা হচ্ছে থিটা, তাহলে উপরের দিকে কাজ করতেছে কে ই কস থিটা প্লাস এন, কে ই কস থিটা প্লাস এন। ব্লকটা যেহেতু হরাইজন্টাল সারফেস বরাবর ডানে যাচ্ছে, তাহলে কে ই কস থিটা প্লাস এন সমান হচ্ছে এনজি। এখন ঠিক যেই মুহূর্তে উঠে যাবে সারফেস থেকে, তখন কিন্তু এন এর মানটা হয়ে যাবে সেই টার্মিনাল অবস্থায়, এন এর মানটা হয়ে যাবে জিরো। ঠিক যখন উঠে যাবে তখনই এন হয়ে যাবে জিরো। তো সেইখান থেকে আমি কিন্তু তাহলে লিখতে পারি, তাহলে ঠিক উঠে যাওয়ার মুহূর্তে কে ই কস থিটা হবে এম জি সমান, কে ই কস থিটা হবে এম জি সমান। আচ্ছা, সো তাহলে এখান থেকে আমরা কিন্তু থিটাটা পেয়ে যাই এবং এক্সও পেয়ে যাব তাহলে। সো আমরা তাহলে এভাবে চিন্তা করি যে আচ্ছা, এটা আমার লেট সাইড, এটা এভাবেই থাকবে কে কস থিটা সমান mg। এখন আমরা চিন্তা করি যে এখন এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করার চিন্তা করি। সো শুরুতে আমাদের এই স্প্রিং, তারপরে এই দুইটা ব্লক সবার জন্য একসাথে চিন্তা করতেছি। এই স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি ছিল জিরো, আমার এই ব্লকটাও ছিল রেস্টে, এই ব্লকটাও ছিল রেস্টে। এই ব্লকটা যেহেতু আবার ভার্টিক্যালি আপ ডাউন করে, আমি ধরলাম এটাই হচ্ছে লেটস সে ওর গ্রাউন্ড, ও গ্রাউন্ডেই ছিল। সো গ্রাউন্ডে যেহেতু ছিল, পোটেনশিয়াল এনার্জি ছিল জিরো। সো প্রথম জিরোটা হচ্ছে স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি জিরো, পরের জিরোটা হচ্ছে এই ব্লকের কাইনেটিক এনার্জি জিরো, গতিশক্তি জিরো। এই জিরোটা হচ্ছে এই ব্লকটাও স্থির ছিল, পুরো সিস্টেমটাই স্থির অবস্থায় ছিল। আর এই জিরোটা হচ্ছে এই ব্লকটা আবার এটাকে ধরছে গ্রাউন্ড, সো এখানে ওর পোটেনশিয়াল এনার্জি ওর জন্য লিখলাম জিরো, বা বিভব শক্তি হচ্ছে জিরো। যখন এখান থেকে এক্স পরিমাণ ডানে আসছে এবং উঠে যাওয়ার উপক্রম হচ্ছে, ঠিক যখন উঠে গেছে, সো তখন ততক্ষণে ও এক্স পরিমাণ ডানে গেছে। সো এখানে কিন্তু কোনো ফ্রিকশন নাই, এখানে লেখা আছে সব জায়গায় সব মসৃণ। আচ্ছা, সো এক্স পরিমাণ ডানে গেল, তখন ওর বেগ কত? সো আমি ধরলাম ওর বেগটা হচ্ছে ঠিক যেই মুহূর্তে উঠে যায়, ঠিক যেই মুহূর্তে উঠে যায় তখন ওর বেগ ছিল ভি। ওর বেগ যদি ভি হয়, যেহেতু এইভাবে একটা সুতা দিয়ে কানেক্টেড, কোন ধরনের মানে কমপ্লেক্স সিনারিও না, জাস্ট এটার সাথে এটা কানেক্টেড, তাহলে আর যেহেতু ও এদিকে এক্স পরিমাণ ডানে আসছে, তাহলে আমাদের এই ব্লকটাও কিন্তু এখানে এক্স পরিমাণ নিচে নামছে, এই ব্লকটাও কিন্তু এক্স পরিমাণ নিচে নেমে গেছে, রাইট? ও হচ্ছে তখন এক্স পরিমাণ নিচে নামছে, আর ওরও তখন বেগ হচ্ছে ভি। তো যেহেতু এক্স পরিমাণ নিচে নেমে গেছে, তাহলে চিন্তা করি যে আমাদের এই ব্লকটা, এই ব্লকটার এখন একটা কাইনেটিক এনার্জি আছে। এ যেহেতু হরিজন্টাল সারফেসে মুভ করে, তাই এখানে কোনো ধরনের পোটেনশিয়াল এনার্জির হিসাব করতেছে এই ব্লকটার জন্য, এই ব্লকটার জন্য। তার কাইনেটিক এনার্জি হচ্ছে তখন হাফ এম ভি স্কয়ার। তারপর এই ব্লকটারও কাইনেটিক এনার্জি, এই যে বি ব্লক, তারও কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এই ব্লকটা আবার এক্স পরিমাণ নিচে নেমে গেছে গ্রাউন্ড থেকে, তাহলে তার জন্য পোটেনশিয়াল এনার্জি এখানে হচ্ছে মাইনাস এম জি এক্স। আর এখানে আরেকটা এনার্জি আছে, সেটা হচ্ছে এই যে স্প্রিং, সেই স্প্রিং এর মধ্যে এখন একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড, তো সেই এনার্জিটা হচ্ছে হাফ কে ই, যেহেতু ই পরিমাণ লম্বা হয়েছে,
তার মধ্যে স্টোরড এনার্জি হচ্ছে হাফ কে ই। সো এইভাবে আমরা টোটাল এনার্জি শুরুতে যত আর লাস্টে যত সেটার একটা ইকুয়েশন লিখতে পারি। সো এখন তাহলে আমরা যেটা করব যে এখান থেকে তাহলে আমরা লিখতে পারি যে এম ভি স্কোয়ার প্লাস হাফ কে ই স্কোয়ার সমান হচ্ছে এম জি এক্স, রাইট? এখান থেকেও বোঝা যায় যে এটা এক্স পরিমাণ নিচে নামার কারণে এই এম জি এক্স বিভব শক্তিটা স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি হাফ কে ই স্কোয়ার হয়ে গেছে, আর সাথে হচ্ছে দুইজনের কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার, সেটা সেটা বাকিটুকু হয়ে গেছে সেই কাইনেটিক এনার্জি। আচ্ছা, সো এখন আমাদের টার্গেট হচ্ছে ভি বের করা। তো এখানে আমাদের কে জানা আছে, তো এবং ই কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা যদি এখন এখানে একটু কাজ করি যে কে ই হচ্ছে স্পিনটা এখন কিন্তু রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পরিমাণ লম্বা। সো রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস আগে ছিল এল পরিমাণ লম্বা, তো এত, এটা হচ্ছে কে ই। কস কস থিটাকে কিভাবে লেখা যায়? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে এল আর অতিভুজটা হচ্ছে এই পুরোটা রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে এম জি। আমরা ক্যালকুলেটর ইউজ করে এখন এখান থেকে এক্স এর মানটা বের করতে পারবো। সো কে হচ্ছে 40 নিউটন পার মিটার, রুট ওভার এখানে ব্র্যাকেট রুট ওভার এল স্কোয়ার। তো স্প্রিংটা কিন্তু 40 সেন্টিমিটার লম্বা নর্মালি স্বাভাবিক অবস্থায়। সো এল হচ্ছে 40 মানে 0.4 মিটার প্লাস এক্স আমরা বের করব মাইনাস এল হচ্ছে অ্যাগেন 0.4 ইন্টু এল হচ্ছে 0.4 ডিভাইড বাই রুট ওভার 0.4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এম জি। এম হচ্ছে 320 গ্রাম, এম একটু দেখে নিই, 320 গ্রাম। এম হচ্ছে 0.32 কেজি, 0.32 কেজি। আর জি হচ্ছে 9 জি হচ্ছে 10 ধরতে বলছে, সো 10। সো এইখান থেকে দেখা যাক আমাদের এক্স এর মান কত আসে। এক্স এর মান আসছে 0.3। সো এক্স এর মান হবে 0.3। সো স্প্রিংটা যতটুকু ডানে গিয়ে উপরে মানে ডানে যাওয়ার পর ব্লকটা উঠছে, মানে সরি ব্লকটা যতটুকু ডানে যাওয়ার পর উপরে উঠে যায় সেটা হচ্ছে 0.3 মিটার। সো এখন এক্স এর এই মানটা ইউজ করে আমি তাহলে ই বের করতে পারি। ই হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এল। তো সেটাও যদি ক্যালকুলেটরে দেখি, রুট ওভার 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার মাইনাস 0.4, তো এখান থেকে আসে 0.1। সো স্পিনটা যতটুকু লম্বা হয় সেটা হচ্ছে 0.1 মিটার। তো এখন এইখানে বসাই দিলে আমি ভিটা পেয়ে যাবো। সো এটাও ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাই। সো বাম পাশে আছে এম ভি স্কোয়ার, এম হচ্ছে 0.32 কেজি, ভি আমরা বের করবো। সো ভি স্কোয়ারটাকেই এক্স ধরলাম প্লাস হাফ কে হচ্ছে 40 আর ই হচ্ছে 0.1 স্কোয়ার সমান এম জি এক্স। এম হচ্ছে 0.32, জি হচ্ছে 10 আর এক্স হচ্ছে 0.3। সো এখান থেকে আমরা ভি স্কোয়ারের মানটা বের করি। ভি স্কোয়ার আসছে এত, সো ভি আসছে তার মানে 1.541 মিটার পার সেকেন্ড। সো ভি হচ্ছে 1.541 মিটার পার সেকেন্ড। এই বেগটা ও প্রাপ্ত হয়েছে যখন ও সারফেস থেকে উঠে গেছে। আচ্ছা, আমরা 64 নাম্বার ম্যাথটা দেখি। এখানে বলছে যে একটা স্প্রিং আছে যার স্বাভাবিক দৈর্ঘ্য হচ্ছে এইচ, দ্যাট ইজ এই যে দূরত্বটা আহ, দুইটা লাইনের মধ্যে সেটা, আর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। তো এটা একটা প্রান্ত হচ্ছে এই যে মাটিতে এখানে ফিক্সড ভাবে লাগানো, আর অপর প্রান্তে হচ্ছে এরকম একটা মসৃণ বা স্মুথ একটা রিং লাগানো আছে যেটার ব্যাস হচ্ছে এম, ভর হচ্ছে এম। আর এইখানে আরেকটা এরকম লাইন আছে যেটা এইচ উচ্চতায় আছে।
তো এখন কোশ্চেন হচ্ছে যে প্রথমত স্প্রিংটা তার ন্যাচারাল অবস্থা থেকে একটু প্রসারিত অবস্থায় আছে এবং সেটা উলম্বের সাথে বা ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর এই অবস্থায় পুরো সিস্টেমটা স্থির, এখান থেকে ছেড়ে দেওয়া হলো। তো স্প্রিংটা যখন উলম্ব হবে, এরকম হবে, ভার্টিক্যাল হবে, তখন এখানে রিংটার স্পিড কত হবে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো শুরুতে এই অবস্থায় আমরা এই স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি লিখতে পারি যে স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ধরলাম ও এক্স পরিমাণ লম্বা ওর ন্যাচারাল অবস্থা থেকে। আর যখন এখানে আসবে তখন স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি হবে 0। আর তখন এই রিংটার একটা গতিশক্তি থাকবে বা কাইনেটিক এনার্জি থাকবে, সেটা হবে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। শুরুতে গতিশক্তি ছিল না রিং এর, শুধু স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি ছিল হাফ কে এক্স স্কোয়ার। আর যখন এই অবস্থা আসলো তখন স্প্রিংটা তার স্বাভাবিক দৈর্ঘ্যে ফেরত আসছে। সো স্প্রিং এর মধ্যে কোনো এনার্জি নাই। আর মানে ব্লক স্প্রিং আর এই অবজেক্টের মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি নাই। আর বাট ব্লকটার কাইনেটিক মানে এই অবজেক্টের কাইনেটিক রিংটার কাইনেটিক এনার্জি আছে বা গতিশক্তি আছে, সেটা হচ্ছে হাফ এম ভি। সো আমাদের টার্গেট হচ্ছে ভি বের করা, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম এক্স। এখন রুট ওভার কে দেওয়া আছে, এম ও দেওয়া আছে, বাট এক্স এক্স এর মানটা কিভাবে পাবো? আমাদের স্প্রিংটা এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কত, মানে তার দৈর্ঘ্য হচ্ছে এত। তো এটাকে যদি বলি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে লেটস সে ওর যে স্বাভাবিক দৈর্ঘ্য সেইটা, আর আমরা ধরে নিচ্ছি যে ও এক্স পরিমাণ লম্বা, তাহলে এটা হচ্ছে সেই এইচ প্লাস এক্স। ওর স্বাভাবিক দৈর্ঘ্য যেহেতু এইচ, আর আমরা ধরে নিচ্ছি যে ও এক্স পরিমাণ প্রসারিত আছে, এইচ প্লাস এক্স হচ্ছে এই পুরা। এখন দেখো এই যে এইচ প্লাস এক্স এর কস 37ই কিন্তু এইচ, আমরা লিখতে পারি যে এইচ প্লাস এক্স এর কস 37 হচ্ছে এইচ। তাহলে এক্স কত? এক্স হচ্ছে এইচ বাই কস 37, এইচ বাই কস 37 আর মাইনাস এইচ, মাইনাস এইচ। সো এখন এই এক্সটা এখানে বসাই দিব, এইচ কমন নিলাম, 1/cos 37 মাইনাস 1। এটাই আমাদের অ্যান্সার। আর এখান থেকে 1/cos 37 মাইনাস 1 এটা আমরা ক্যালকুলেটর বের করতে পারবো।